যে আরজিকর কাণ্ডের পরে উনি যা যা করেছেন, দায়িত্ব নিয়ে সুপারভাইজ করে এভিডেন্স ট্যাম্পার করিয়েছেন, আর এখন বলছেন যে তোমাদেরকে 10,000 দিলাম, কাউকে 15,000 টাকা দিলাম, আমাদের তাবেদারি করো। সূর্যকান্ত মিশ্র ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তা উনি কি মানে আগেকার, উনি এই বলতেন, ওই জন্য বোঝা যাচ্ছে যে উনি বেসিক্যালি যে বলেছিলেন না যে সিপিএম নেতাদের জেলে ঢোকাবেন, উনি তো ফাইল খুলে উঠে এখনো দেখতেই সক্ষম হননি কে মন্ত্রী ছিলেন, তো জেলে কি করে পাঠাবেন? এমনি আপনাকে বিশ্রাম নিতে হবে, যা সময় এসছে যদি সঠিক তদন্ত হয় এমনি জেলে যেতে হবে, সেখানে বিশ্রামই তো নিতে হবে। তার থেকে বরঞ্চ কিছুদিন বাড়ির আবহাওয়ায় থাকতে পারবেন, ওখানে কিছুদিন বিশ্রাম নিন। কি এই সমস্ত ঘোষণা বা এই পরিশুদ্ধিকরণের চেষ্টা, এতে কি জুনিয়র সিনিয়র ডাক্তারদের ক্ষোভ কমবে বলে আপনার মনে হয়? বাড়বে। তার কারণ উনি এমন পরিষেবা চালু করেছেন যে বেসিক্যালি পয়সা নিয়ে ট্রান্সফার করা, পয়সা নিয়ে প্রশ্ন বেচা, পয়সা নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে লাটে ওঠানো, এই সমস্ত বন্দোবস্ত উনি করেছেন। আর সন্দীপ ঘোষেদের তৈরি করেছেন উনি। ওই জাজমেন্টের কোথাও বলা নেই যে কোনো নিয়োগ দেওয়া যাবে না। আপনি আমার ওই জাজমেন্টের কোন অংশে বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ থাকলো আপনাদের মাধ্যমে, সত্যি যদি কোন হরিদাস পাল আপনি? প্রথম কথা আমি বলি, আমি যদি ঠিক বুঝে থাকি, প্রথম কথা বেতন বাড়াননি, যেটা বাড়িয়েছেন সেটা হচ্ছে স্টাইপেন্ড। উনি তো ডিএ দেন না। এই যে সরকারি স্বাস্থ্য পরিষেবায় যে কর্মীরা থাকেন তারা কি সরকারি চিকিৎসক, সরকারি নার্স, সরকারের গ্রুপ ডি কর্মী, গ্রুপ ডি কর্মীর দিয়ে দেন সঠিক, নার্সের দিয়ে দেন, সঠিক বেতন দেন না। উনি বুঝেছেন যে উনি অনেকটা ড্যামেজ করে ফেলেছে, তাই একটু রিপেয়ার করতে হবে। স্টাইপেন্ড 10,000 লোককে বেতন বলবো, লোকে তো আর অত খোঁজ নিয়ে জানবে না, ভাববে যে চিকিৎসকদের সব বেতন বাড়িয়ে দিয়েছে, সব ঢপ মারছে। স্টাইপেন্ড বাড়িয়েছে, বেতন আলাদা বস্তু, স্টাইপেন্ড আলাদা বস্তু। সরকারি কোনো কর্মীদের উনি কি বেতন বাড়িয়েছেন? উনি কি ন্যায্য হকের দিয়ে দিয়েছেন? স্টাইপেন্ড বাড়িয়ে দিয়ে বেতন বলে চালিয়ে দিচ্ছেন, আর দিয়ে দিচ্ছেন না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে উনি যদি ভেবে থাকেন যে একটু 10,000 টাকা 15,000 টাকা স্টাইপেন্ড বাড়িয়ে দিয়ে এই যে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে উনি যা যা করেছেন, সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি করেছেন, যাদের আপনি বেতন বা স্টাইপেন্ড বাড়ালেন বলে আপনি মনে করছেন, তাদের সঙ্গে কি করেছেন? পরীক্ষার আগে এরকম একটি গুরুত্বপূর্ণ পেশার যে এক্সাম, তার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, তার উপর ভিত্তি করে কেউ অনার্স পাচ্ছে। এই ছেলেমেয়েরা দেখেছে সেগুলো। স্বাস্থ্য পরিষেবায় পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, আর স্বাস্থ্য পরিষেবায় পোস্টার বই বানানো হয়েছে সন্দীপ ঘোষকে। যেমন শিক্ষা ব্যবস্থার পার্থ চ্যাটার্জিকে বানানো হয়েছে, যেমন প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে বানানো হয়েছে, ওএমআর ইস্যুতে মানিক ভট্টাচার্যকে বানানো হয়েছে, এবং ল অ্যান্ড অর্ডারের শকত মোল্লাকে বানানো হয়েছে। কিন্তু বানিয়েছেন এগুলো সব, ওনার আমলেই তৈরি হয়েছে এগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুলে যাচ্ছেন যে আরজিকর কাণ্ডের পরে উনি যা যা করেছেন, দায়িত্ব নিয়ে সুপারভাইজ করে এভিডেন্স ট্যাম্পার করিয়েছেন, আর এখন বলছেন যে তোমাদেরকে 10,000 দিলাম, কাউকে 15,000 টাকা দিলাম, আমাদের তাবেদারি করো। আসলে নিচের কথাটা তাই, এক্স্যাক্টলি এটাই, যে আমাদের তাবেদারি করো, আমি 10,000 15,000 টাকা তোমাদের সব বাড়িয়ে দেব। আপনি কি মনে করেন চিকিৎসকদের যে তাদের 10,000 15,000 টাকা দিলেই তারা সব একেবারে আপনার তাবেদারি করতে শুরু করে দেবে? আর আপনি যা যা কুকর্ম করেছেন, সেই কুকর্মগুলো সব ঢেকে যাবে, একটাও থাকবে। আপনারা এই কথা বলছেন, একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল, একদম বাম আমল টেনে, টু বি স্পেসিফিক, তিনি বলে দিচ্ছেন যে বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। একজন রাজ্যমন্ত্রী ওই দফতরটা দেখতেন, আমি নিজের হাতে দফতরটা রেখেছি, কারণ একজন
রাজ্যমন্ত্রীর পক্ষে এটা দেখা সম্ভব না, বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সূর্যকান্ত মিশ্র ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তা উনি কি মানে আগেকার, উনি এই বলতেন ওই জন্য বোঝা যাচ্ছে যে উনি বেসিক্যালি যে বলেছিলেন না যে সিপিএম নেতাদের জেলে ঢোকাবেন, উনি তো ফাইল খুলে উঠে এখনো দেখতেই সক্ষম হননি কে মন্ত্রী ছিলেন, তো জেলে কি করে পাঠাবেন? বেসিক্যালি কে পূর্ণমন্ত্রী ছিল আর কে প্রতিমন্ত্রী ছিল, তো উনি এখনো রাষ্ট্রমন্ত্রী ছিল কে তার তো খবরই রাখেননি। তো অদ্ভুত বিষয়। এখন বর্তমানে এই যে ধরুন স্বাস্থ্য ভবন, আমাদের এই রাজ্যের স্বাস্থ্যের বেশিরভাগ বিষয়টি পরিচালিত হয় স্বাস্থ্য ভবন থেকে। উনি কদিন গিয়ে স্বাস্থ্য ভবনে বসেন? উনি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী হিসেবে চালাচ্ছেন, সেখানে নিজের হাতে যেখান থেকে ভালো উঠবে সমস্ত দপ্তরগুলো নিয়ে রেখে দিয়েছেন, বেশিরভাগ দপ্তর। আর বাকিদের সব হাফ মন্ত্রী করে, কাউকে অন্যান্য একটা দপ্তর দিয়ে সব উল্টানো কচ্ছপের মতো করে রেখে দিয়েছে। কচ্ছপ উল্টে গেলে কি হয় জানেন তো? হাত পা ছড়ে কিন্তু আগাতে পারে না। বাকি মন্ত্রীদের ওই বলেছে যে ঠিক আছে, ওই নীলবাতি লালবাতি যাই হোক একটা দিচ্ছে, নীলবাতি দিচ্ছে, গিয়ে বিয়ে বাড়িতে খেয়ে আয়। ওই যাচ্ছে নীলবাতি চড়ে আর বিয়ে বাড়িতে খেয়ে আসছে, অন্য কোনো তো কাজ নেই। নিজে স্বাস্থ্য থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে একাধিক দপ্তর নিয়ে রেখে দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি দায় নেবেন না, দায়িত্ব নেবেন না, না পুলিশের দায় নেবেন না পুলিশের দায়িত্ব নেবেন, না স্বাস্থ্যের দায় নেবেন না স্বাস্থ্যের দায়িত্ব নেবেন, তাহলে কিসের জন্য আপনি ভোটের আগে হাত জোড় করে যে আমাকে ভোট দাও আমি দায়িত্ব নেব তোমাদের? যান কেন? একদম যাবেন না। আর যখন বুঝেছেন যে আপনার দায় নেওয়ার ক্ষমতা নেই, রেজিগনেশন দিয়ে দিন। আমাদের দেশে রাইট টু রিকল নেই, রেজিগনেশন নিয়ে চুপচাপ কয়েকদিন বাড়িতে বসে থাকুন, রেজিগনেশন দেওয়ার পর বিশ্রাম নিন। এমনি আপনাকে বিশ্রাম নিতে হবে, যা সময় এসছে যদি সঠিক তদন্ত হয় এমনি জেলে যেতে হবে, সেখানে বিশ্রামই তো নিতে হবে। তার থেকে বরঞ্চ কিছুদিন বাড়ির আবহাওয়ায় থাকতে পারবেন, ওখানে কিছুদিন বিশ্রাম নিন। আমি একটা কথা বলবো, আপনারা এই সমস্ত কথা বলছেন, সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে সোশ্যাল মিডিয়ায় হাজারটা ভালো করলেও বেরোবে না, একটা খারাপ কাজ করলে এমন প্রচার হয় যাতে মনে হয় স্বাস্থ্যক্ষেত্রে কেউ কোনো কাজ করছেন। আপনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন উনি কি ভালো কাজটি করেছে। মমতা ব্যানার্জিকে বলবেন যে এই ভালো কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই ভালো কাজটি হয়েছে। কি হয়েছে বলুন, আপনাকেই আমি জিজ্ঞাসা করছি, আপনার মাধ্যমে দর্শক, আপনি কি বলবেন বলুন তো? দেখবেন নিচে কমেন্ট আসবে যে তিনি কন্যাশ্রী বলবে তো, সবুজ সাথী বলবে তো। আচ্ছা, কন্যাশ্রী দিয়ে ক টাকা দেওয়া হয়? যদি সঠিকভাবে কর্মসংস্থান হতো, প্রতি বাড়িতে 1 লাখ টাকা করে ন্যূনতম বেতন করতে হবে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি বলছে? 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড়, মানে 12 লাখ টাকা আয় করা একজন ব্যক্তি তিনি ট্যাক্স দেওয়ার যোগ্য না। তাহলে ন্যূনতম 1 লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করতে হবে। আপনি করেছেন? তাহলে বেসিক্যালি ওই স্বল্প পরিমাণ টাকা দিয়ে বেসিক্যালি লোকগুলোকে বঞ্চিত করছে। সবাইকে 1 লাখ টাকা করে দেবেন, সকলের জন্য কর্মসংস্থান করবেন। আমি বলছি কি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী সবকিছু বন্ধ করে দিয়ে সকলের বাড়িতে 1 লাখ টাকা করে পৌঁছে দেবেন। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে 1 লাখ টাকা করে পৌঁছে দেবেন। কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রের সরকার বলছে ন্যূনতম 12 লক্ষ টাকা পর্যন্ত করে ছাড়। তার মানে কি? 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিরা কর দেওয়ার যোগ্য না। তাদের কর দেওয়ার যোগ্য না, তাদের ওই টাকাটা তাদের ব্যয়ই হয়ে যায়। তাহলে প্রত্যেক পরিবারকে 1 লক্ষ টাকা করে আয়ের বন্দোবস্ত করে দিন ন্যূনতম। তা তো করেননি, উল্টে ওখান থেকে কি করে কাটমানি আসবে তার বন্দোবস্ত করেছে। সব জায়গায় কাটমানি। তৃণমূল কংগ্রেস আসলে এই রাজনৈতিক দলটি আর কোনো রাজনৈতিক দল তো নয়, ওটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে পারছে প্রফিট আর্নিং করছে। একটা
করে নতুন করে নাম দিয়ে একটা করে প্রকল্প হবে, সেখান থেকে কাটমানি আসবে তৃণমূলীদের। এই হচ্ছে তৃণমূলের ফরম্যাট। ফেরদৌসা, একদম এই যে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী, স্টাইপেন্ড বৃদ্ধির ঘোষণা, সিনিয়র রেসিডেন্ট ডক্টরসেরও স্টাইপেন্ড বৃদ্ধির ঘোষণা করা হলো এবং জুনিয়র রেসিডেন্ট ডক্টরসের ক্ষেত্রে কোথাও গিয়ে কি এই সমস্ত ঘোষণা বা এই পরিশুদ্ধিকরণের চেষ্টা, এতে কি জুনিয়র সিনিয়র ডাক্তারদের ক্ষোভ কমবে বলে আপনার মনে হয়? বাড়বে। তার কারণ আপনি তো দিয়ে দেন না। আপনি যদি মনে করেন এই 10,000 15,000 টাকা দিয়ে আপনি এদেরকে তাবেদারি করিয়ে নিতে পারেন, মূর্খের সঙ্গে বসবাস করছেন। আপনি কম্পালসারিলি তাদের শিক্ষান্তে তাদেরকে ডিউটি করিয়ে নিচ্ছে। উপযুক্ত পারিশ্রমিক তো দেনই না, উল্টে তাদের থাকার উপযুক্ত ব্যবস্থা নেই। সকলের যে ধরুন, আমি তো একটা উদাহরণ দিই, ধরুন সিনিয়র রেসিডেন্ট বা জুনিয়র রেসিডেন্ট, তাদের বাধ্যতামূলকভাবে এখন রেসিডেন্টশিপ করতে হয়। তাহলে সেটা যদি করতে হয় তাহলে তারা কি করে করবে? তারা নিজের পেটকে বাইরে রেখে আসবে? তা তো নয়। তাদের ন্যূনতম আপনাকে আয় করে দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। তারা থাকবে কোথায়? তারা দিনের পর দিন, ওই যে যে অভয়া মারা গেলেন, তিনি কি বলতেন? 48 ঘন্টার টানা ডিউটি করতে হতো। অনেকে আছে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করেন। এটা নতুন, মানে আপনি ভাবুন, একজন মেয়ে এসে 36 ঘন্টা টানা ডিউটি করছে, অমানবিক না? এই অমানবিক পরিশ্রমের পরে আপনি বলছেন 10,000 টাকা আমি বাড়িয়ে দিলাম স্টাইপেন্ড। আপনি ফকির পেয়েছেন নাকি? আমি কাউকে খারাপ ভালো বলছি না, কিন্তু আপনি যদি ভাবেন এই 10-15,000 টাকা দিয়ে আপনি তাদের তাবেদারি করিয়ে নেবেন, একদম পারবেন না। এবং তাদের পর্যায়ে তারা, বিশেষ করে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, হাউস স্টাফ যারাই রয়েছেন, তারা যে অমানবিক পরিশ্রম করেন সেটা কোনোভাবেই কোনো মূল্যমান দিয়ে নির্ধারিত হতে পারে না। তার কারণ একদিকে সরকারি চাকরি, সেটা একটা বিষয়, কিন্তু তারা পড়তে গিয়েও ভলেন্টারিলি শেখার স্বার্থে তারা যে পরিমাণ পরিশ্রম করে সেটা অমানবিক। প্রতিটি হাউস স্টাফ, ইন্টার্ন, তারা প্রত্যেকেই তারা হাউস স্টাফশিপ করতে যান শেখার জন্য। তারা পিজিটিতে গিয়ে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসেবে তারা বেসিক্যালি শিখতে চান, এবং সেই জন্য তারা নিজেকে উজাড় করে দেন। তার মূল্যবান কখনোই 10,000 15,000 টাকা হতে পারে না। সরকারি যারা চিকিৎসক রয়েছেন, মেডিকেল অফিসার, যারা এই যে ধরুন এই যে জেলায় জেলায় সিএম হয়েছে, ব্লকে ব্লকে বিএম হয়েছে, 1 2 ডেপুটি 1 ডেপুটি 2 সব আছে জেলায় জেলায়, তাদের দিয়ে দেন না। ডিএইচএস, এডিএইচএস সব স্বাস্থ্য ভবনে বসে, উপযুক্ত দিয়ে দেন। ডিএইচএস কে জিজ্ঞাসা করবেন যে আপনি ডিএ সঠিক পান কিনা, বেতন বাড়িয়েছে তো। ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসকে জিজ্ঞাসা করবেন যে আপনি কতটা বেতন পান, কতটা ডিএ পান, সেটা সঠিক কিনা, তাহলে উত্তর পেয়ে যাবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাট পার কেন নয়। একদমই। ফেরদৌস, আমি একটা প্রশ্ন করবো যে এই যে পরিকাঠামোর উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল এর আগেও, সেগুলো কতটা মেটানো হলো? সেটা তো তারাই বলতে পারবে। আর পরিষেবা বলতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন যে বাড়ি তৈরি করা এবং সেইখানে টেন্ডার দিয়ে ব্যাকডোর দিয়ে পয়সা কামানো, তাহলে উনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। উনি এমন পরিষেবা চালু করেছেন যে বেসিক্যালি পয়সা নিয়ে ট্রান্সফার করা, পয়সা নিয়ে প্রশ্ন বেচা, পয়সা নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে লাটে ওঠানো, এই সমস্ত বন্দোবস্ত উনি করেছেন। আর সন্দীপ ঘোষেদের তৈরি করেছেন উনি। ফেরদৌসা, এই ঘোষণা, এই সমস্ত ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে
জুনিয়র জুনিয়র সিনিয়র যারা রেসিডেন্ট ডক্টরস রয়েছেন এবং চিকিৎসকদের, একদম সর্বোপরি চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলছেন যে ন্যূনতম 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার কথা তিনি বলছেন এবং সেই সময় গাফিলতি না করার পরামর্শ দিচ্ছেন। তিনি অন্য কোথাও চলে যাবেন না বলে রিকোয়েস্ট করছেন চিকিৎসকদের এবং তিনি বলছেন যে সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ মনোযোগী হন। অপারেশন করার জন্য বা মরণাপন্ন রোগীকে দেখতে হলে সরকারি হাসপাতাল ডেকে পাঠান, সেই পরিকাঠামো রয়েছে সরকারি হাসপাতাল। কি বলবেন? তিনি তো আগে সবই করতেন, এখন তো দেখছি তিনি ডাক্তারিও করছেন। তারা যদি মনোযোগী না হতেন এই স্বাস্থ্য পরিষেবাটা, এই যে ধরুন এত নাই নাই রাজ্যেও তারা বেসিক্যালি কিছু না থাকা সত্ত্বেও এই পরিষেবাটি কন্টিনিউ করছেন, তারা চালিয়ে যাচ্ছেন। আমি কয়েকদিন আগেই নিউজ দেখলাম, হাত লাগিয়ে দিয়েছে এই আরজি করে অনিকেতরা। তো সেখানে তারা স্বাস্থ্য পরিষেবা চালাচ্ছে একেবারে কম্প্রোমাইজড অবস্থায়, কোনো অবস্থাতেই এত কিছু না থাকা সত্ত্বেও কোনো কম্প্রোমাইজ না করে স্বাস্থ্য পরিষেবা তারা সার্ভিসগুলো চালিয়ে যাচ্ছেন, আর আপনি তার উল্টো দিকে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন। কিন্তু আমার শেষ কয়েকটা প্রশ্ন রয়েছে। একদম রেফার করা, যেভাবে আমরা দেখেছি যে সাধারণত যে জেলা থেকে যখন রেফার করা হয় কলকাতায়, সেক্ষেত্রে তিনি জেলা হাসপাতালগুলোকে রীতিমতো বলছেন যে হঠাৎ হঠাৎ এরকম রেফার করবে না, কলকাতায় সামলানো মুশকিল হয়ে যায়। জেলা হাসপাতালগুলোর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমরা রাজ্যে 4354টি এমবিবিএস সিট বাড়িয়েছি, তবে নিয়োগ হচ্ছে, আরো হবে বলছেন মুখ্যমন্ত্রী। আপনাকে বলি যে উনি তো ক্ষমতায় এসে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বলেছিল না? তা মাল্টি সুপার স্পেশাল হাসপাতাল তো জেলায় জেলায় তৈরি হয়েছে, ফালাকাটায় তৈরি হয়েছে। তা ফালাকাটার মানুষকে কেন শিলিগুড়ি বা কলকাতায় আনতে হবে? তাহলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল যদি তৈরি হয়ে থাকে তাহলে কেন এই মেডিকেল কলেজে রেফার করতে হবে? আমি তো এই কথাই আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে মাল্টি সুপার স্পেশালিটি বলুন, রুরাল হাসপাতালই বলুন, সাব ডিভিশন হাসপাতালই বলুন, ডিস্ট্রিক্ট হাসপাতালই বলুন, যাই বলুন না কেন, সেখানে 2-4টে বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর টেন্ডার হয়েছে, সেখান থেকে কাটমানি হয়েছে, ব্যাস এটাই ওদের জন্য স্বাস্থ্য পরিষেবা। আর ওদের যখন স্বাস্থ্য খারাপ হবে তখন আপনার আমার বাড়ির ছেলে সন্তানদের, সন্তান সন্ততিদের এই পরিষেবাই নিতে হবে। কিন্তু তার বাড়ির ছেলে মেয়েরা তারা বিদেশে যাবেন, তারা তাদের চোখের চিকিৎসা হোক বা অন্য, যদি আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বিশ্বজনীন সমাদৃত স্বাস্থ্য পরিষেবা তৈরি করেছেন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেদের এই বিশ্বজনীন সমাদৃত এই স্বাস্থ্য পরিষেবা নেওয়া উচিত। এবং চিকিৎসক হিসাবে অবশ্যই, এখন শান্তনু সেন নেই, আরেকজন চিকিৎসক আছেন, মানে চিকিৎসকদের নেতা, তাকে দেখানো উচিত। শেষ 3টে প্রশ্ন। কেন নিয়োগ বন্ধ একদম ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এর আগে বারংবার বলেছেন যে বিরোধী দলের জন্য রীতিমতো এর জন্য দায়ী, আপনাদের দিকে তীর উঠে এসেছে। এর ক্ষেত্রে প্রশ্ন করবো, কেন নিয়োগ বন্ধ একদম ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে কয়েক লক্ষ ছেলে মেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ তো করেই না, অকাজের কাজ করে, বোঝার ক্ষমতা নেই যে কত নিয়োগ আটকে রয়েছে। কি বলবেন? প্রথম কথা বলি, উনি মিথ্যাচার করেছেন। আইদার ওনার ওই জাজমেন্টে পড়ার সময় হয়নি, অথবা পড়ে মিথ্যাচার করছেন। ওই জাজমেন্টের কোথাও বলা নেই যে কোনো নিয়োগ দেওয়া যাবে না। আপনি ওই জাজমেন্টের কোন অংশে বলা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ থাকলো আপনাদের মাধ্যমে, বলুন যে জাজমেন্টের কোথায় লেখা আছে যে নিয়োগ দেওয়া যাবে না। এই রেদার ওই জাজমেন্টে বলা আছে যারা এই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে কোনো পরীক্ষায় বেনিফিট পেয়েছেন সেগুলো সুরক্ষিত থাকবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা হচ্ছে মিথ্যাচারিতা। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মিথ্যাচার বন্ধ করা। তার কারণ তিনি যেটা নিয়ে কোট করে বলছেন সেটা একটি কোর্ট অর্ডার, সেটাকে মিসকোট করছেন উনি। দয়া করে মিসকোট করবেন না, এটা আপনি পারেন না। ফিরদৌস, আপনার চেম্বারে আসার সাথে সাথে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে মদ খেয়ে একদম কটূক্তি করতে করতে ধাওয়া
তরুণীকে এবং বাঁচতে গিয়ে পানাগড়ে। একদম উল্টালো গাড়ি পানাগড়ে। কারণ রাতের হাইওয়েতে ইফতিজারদের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করলেন যুবতী সুতন্ত। রাতে কি তাহলে কাজে যেতে পারবেন না মহিলারা? এই তো পরিষেবাই তো তৈরি করেছেন। আরজিকর হাসপাতালের অভ্যন্তরে কলকাতা শহর, সেখানে একটা মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না এমবিবিএস এর, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাঠরতা একজন মহিলা, একজন ভদ্র মহিলা, তিনি একজন যুবতী, তিনি ধর্ষিতা হতে হলো, তাকে তাকে খুন হতে হলো। আরজিকর হাসপাতালে এই ঘটনা ঘটে। পানাগড় বুঝতে পারছেন কি অবস্থা হবে? এরা যে ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছু নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো দুষ্কৃতি ছাড়িয়ে, থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে বলেন আমি দুষ্কৃতি কন্ট্রোল করি। তিনি নিজেই তো প্রশাসনিক সভা থেকে বলেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তো বোম বান্ধিস। আর মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে ওনার গাড়িতে ওই জীবনতলায় কে বোম ছুঁড়েছিল, ছুঁড়েছিল কেউ? মমতা ব্যানার্জিকে প্রশ্ন রইল, কেউ কি ছুঁড়েছিল? সে কি আপনার এখন বর্তমানের খুব আদরের এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের পোস্টার বয় হয়েছে? আমার শেষ দুটো প্রশ্ন ফিরদৌসা। একদিকে একদম নিজের মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে একদম নাস্তানাবুদ অবস্থা তিলোত্তমা বাবা মায়ের, যেখানে একদিকে তারা রীতিমতো ডেথ সার্টিফিকেট পেতে গিয়ে আরজিকর থেকে বলা হচ্ছে যে অনেক সময় যদি প্লেস অফ ডেথ যদি হাসপাতাল চত্বরের বাইরে হয় বা হাসপাতালের বাইরে হয়, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা থেকে। কিন্তু নির্যাতিতার বাবা মা বলছেন যেখানে তাদের মেয়ের মৃত্যু হয়েছে আরজিকরে, সেখানে বলা হচ্ছে বট ডেড। এভাবে নাস্তানাবুদ হতে হচ্ছে তাদেরকে, কি বলবেন? দেখুন, এটা যদি তাদের হ্যারাস করা হয় এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। প্রথম থেকেই তো এই বিশেষ করে আরজিকর কাণ্ডে যেভাবে তারা, বিশেষ করে এই রাজ্য সরকার, এই বিভিন্ন কর্তৃপক্ষ যেভাবে তাদের সঙ্গে বিহেভ করেছেন, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন, সেই অবস্থা থেকেই তো যখন তার মেয়ে মৃত, অনেক সহানুভূতির সঙ্গে তাদের সঙ্গে ডিল করা উচিত ছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে তাদের সঙ্গে নৃশংসতা দেখানো হয়েছে, এটা অত্যন্ত ন্যক্কারজনক। আমি বলবো যে নিশ্চিতভাবেই এই যে ডেথ সার্টিফিকেট পাওয়া তাদের একেবারে আইনসঙ্গত অধিকার। আমি চাইবো যে তারা যদি এইভাবে হ্যারাস্ট হন, তারা সেই আইনসঙ্গত অধিকার ফিরে পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা। ফেরদৌসা, আমার শেষ প্রশ্ন একটা। একদিকে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের নামে একাধিক অভিযোগ উঠেছিল, তাদেরকে দেখা গেল একদম সমহিমায় আবার দাদাগিরি তাদেরকে করতে একদম কলেজে, যেখানে একদম মেডিকেল পরিষেবা থেকে তাদেরকে রীতিমতো বয়কট করার যে দাবি উঠেছিল, সেই দাবিকে একদম উপেক্ষা করে দেখা যাচ্ছে তাদেরকে আবারও দাদাগিরির ছবি তাদের সামনে আসছে, কি বলবেন? এটাই তো স্বাভাবিক। এরাই তো স্বাস্থ্য পরিষেবার পোস্টার বয়। সন্দীপ ঘোষ, তারপরে এই যাদের নাম বললেন, এরা শিক্ষার পোস্টার বয় হচ্ছে প্রাথমিকের পোস্টার বয় তো ওএমআর এর পোস্টার বয় হচ্ছে মানিক, আর হচ্ছে ল অ্যান্ড অর্ডারের পোস্টার বয় সব। ফিরদৌস, আমার শেষ একটা ছোট্ট প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা, আমি কোন হরিদাস যে দাঁড়াতে পারবো না, ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে দেওয়া ঠিক নয়, কোনো ভিআইপির জন্য গাড়ি বন্ধ থাকবে না বলে মমতা। কিচ্ছু না। আমার বাড়ি যাতায়াতের পথে একটা রাস্তা পড়ে এই কালীঘাট এলাকায়, শুধু দেখবেন রাস্তার কতটা অংশ ব্লক করা হয়েছে আর কত পুলিশ দাঁড়িয়ে থাকে। সত্যি যদি কোন হরিদাস পাল আপনি বা আপনার দলের এইসব নেতারা যদি না এমএলএ এমপি হতো, বাড়ির পাশের লোক চিনতো না, কোনো অফিসে কাজ চাইতে গেলে কাজ দিত না, নিজের যোগ্যতা একটা কাজ পাবে না, যে যোগ্যতায় কোনো অফিসের গ্রুপ ডি কর্মচারী হওয়ার যোগ্য না, বাড়ির সামনে সবসময় দেখবেন 200 পুলিশ দাঁড় করে রেখে দিয়েছে, রাস্তার অর্ধেকটা ঘিরে রেখে দিয়েছে। এদিকেও পুলিশের কিয়ক্স, ওদিকেও পুলিশের কিয়ক্স, বাড়ির শুরু হচ্ছে পুলিশের কিয়ক্স দিয়ে, বাড়ির শেষ হচ্ছে পুলিশের কিয়ক্স। বাড়ির সামনে পুলিশের গাড়িতে 6 লাখ,
পুলিশের 6 লাভ। কোন হরিদাস পাল? মানুষের ভোটে হাত জোড় করে গিয়ে বলেন দায়িত্ব দিন, যে যে দায়িত্ব দিয়ে দেয় তোর বলে আমি আর দায়ী নেব না। ও যা করছে পুলিশ দায়ী, ও স্বাস্থ্যক্ষেত্রে হচ্ছে চিকিৎসক দায়ী, হয় জুনিয়র চিকিৎসক দায়ী, নয় সিনিয়র চিকিৎসক দায়ী। কারণ তুমি জানো না কি করতে হবে, না জানলে ছেড়ে দিয়ে বাড়িতে বিশ্রাম নাও। অনেকদিন হলো, অনেকদিন এসব মিথ্যাচার করলে, চুপচাপ বিশ্রাম নাও। এমনি তোমাদের যে সঠিক তদন্ত হতো, এমনি তোমাকে জেলে বিশ্রাম নিতে হতো। তার থেকে বরঞ্চ সুযোগ পেয়েছো যে ঠিক আছে আমি দায়িত্ব ছেড়ে দিলাম, গিয়ে বাড়িতে চুপচাপ কিছুদিন বসি, বিশ্রাম নাও বাড়িতে কিছুদিন, কালীঘাটে চুপচাপ বসো কিছুদিন, বিশ্রাম নাও।